আজকের গল্প নারী পর্ব 15। রাইটার মাহফুজা মনিরা। রফিক সাহেব কঠোর নিয়ম মেনে চলেন। প্রতিদিন রাত 10টার ভেতর বাসায় আসা, 10:30টার ভেতর খাওয়া সেরে ঘুমাতে যাওয়া তার নিয়মের একটি অংশ। অরণ্যের ঝামেলার জন্য মাঝখানে বেশ কিছুদিন তিনি এই নিয়ম মানতে পারেননি। তার ছোটোখাটো একটা জুট মিল আছে, সেখানে প্রায় 2 সপ্তাহ যেতে পারেননি। আর ঘটনা এই 2 সপ্তাহের ভেতরে ঘটে গেছে। রাত 12টার দিকে বাড়ি ফিরেন আজকে। বেলি বেগম, দিবা সবাই অবাক। রফিক সাহেব কেমন মাথা নিচু করে ক্লান্ত পা টেনে টেনে নিজের রুমে যান। দিবা চিন্তিত ভঙ্গিতে বলল, বাবার কি হলো মা? বেলি বেগম ঠোঁট টিপে বলেন, আমি কিভাবে বলবো? 12:30টার দিকেও যখন রফিক সাহেব খেতে আসেন না, দিবা তখন উসখুস করে তার ঘরে চলে গেলেন। গিয়ে দেখেন কপালের উপর হাত ভাঁজ করে রেখে রফিক সাহেব শুয়ে আছেন। তার চোখ দুটি খোলা, দৃষ্টি স্থির। দিবা গলা নামিয়ে ডাকে, বাবা। রফিক সাহেব চমকে উঠলেন। ধর্মড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন, কে? দিবা নাকি? বাবা আমি। দিবা কাছে গিয়ে বসে। রফিক সাহেব শান্ত হন, আবার শুয়ে পড়েন। দিবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার আব্বু? রফিক সাহেব গলায় কাঠিন্য যোগ করে জবাব দেয়, কি হবে? তো তুমি এরকম আচরণ করছো কেন? কি হয়েছে বলো? কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আমার কিছু হয় নাই। ওই একটু অফিসিয়াল ঝামেলা। খুব বেশি ঝামেলা? রফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। দিবা বলল, কি ঝামেলা? আমাকে বলা যাবে? আমি যদি কোনো সমাধান দিতে পারি। না, তেমন কিছু না, এসব বাদ দে। রফিক সাহেব হঠাৎ অন্যরকম গলায় বললেন, অরণ্য কোথায় থাকে জানিস কিছু? অরণ্য কি খুব দরকার রে? অফিসেও থাকলে আমার অনেক সুবিধা হতো। দিবার বুক ভরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে গলা নামিয়ে বলল, বাবা, অরণ্য এই দেশে নেই, ও বিদেশ। রফিক সাহেব চোখ বড় বড় করে অবিশ্বাস্য সুরে বললেন, চলে গেছে? দিবা মাথা নাড়ায়, হুম। রফিক সাহেব ক্ষণকাল একদম চুপ করে থাকলেন, কথা বলতে পারলেন না। তারপরে একদম ভাঙা গলায় বললেন, কি কপাল আমার! একটা মাত্র ছেলেকে নিয়ে যা যা স্বপ্ন দেখছি তার একটাও পূরণ হলো না। আচ্ছা, ওর কাছে কি আমি বা তুই বা আমরা কি এতই পর হয়ে গেছি যে ও একটাবার আমাদের জানিয়ে দিতে পারলো না? বলতো। দিবা কিছুই বলল না, নিরুত্তর থাকলো। রফিক সাহেব আবার বললেন, এখন ওকে অনেক দরকার ছিল আমার, অনেক দরকার ছিল। কিন্তু ও থাক, যাদের ছেলে সন্তান নেই তারা কি চলে না? আমিও ভাববো আমার ছেলে সন্তান নেই, আমিও ওভাবেই চলবো। বয়স হয়েছে তো কি হয়েছে, সব কিছু আমিই সামলাবো, সমস্যা নেই কোনো। দিবার কান্না পেয়ে যাচ্ছিল। সে অতি কষ্টে নিজের কান্না সামলে নিয়ে বলল, আব্বু, তোমার অফিসে দরকার পড়লে আমি জয়েন করি, আমি বিজনেস সামলাতে হেল্প করি। না, দরকার নেই। তুমি একা এত সব সামলাও, এবার থেকে আমিও থাকবো তোমার সাথে। সমস্যা কি বাবা? রফিক সাহেব মেয়েকে ধমক লাগালেন, বললাম না দরকার নেই, তুই ঘরের মেয়ে ঘরেই থাক। আমি বেঁচে থাকতে তোদের কারো কষ্ট হোক আমি চাই না। দিবার চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে রফিক সাহেবের বুকে নিজের মাথা চেপে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট বাবা। রফিক সাহেব মৃদু হাসলেন, কিছুই বললেন না। অন্যদিনের তুলনায় আজকে পরিবেশ খুব সুন্দর। গত 3 দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে পথঘাট সব বেশি একাকার। আকাশ সবসময় থম ধরা ভাব নিয়েছিল, থেমে থেমে কাঁদছিল বলে প্রিয়ার ধারণা। আজ 3 দিন পর রোদ উঠেছে। সূর্যমামা মেঘের আড়াল থেকে উকি দিয়ে প্রকৃতিতে বলছে, এই দেখো আমি এসেছি। সঙ্গে ফুরফুরে বাতাস। এত সুন্দর একটা পরিবেশেও প্রিয়ার মন আরও খারাপ হয়ে গেল। মন খারাপের কারণ অরণ্য না, প্রিয়ার বাবা।
12 দিন হতে চলল উনি যেখানে জব করতো সে জায়গা থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছে। কী জন্য করেছে তা খোলাখুলিভাবে উল্লেখ করেনি। জহির ইসলাম প্রথম কয়েকদিন প্রচুর উত্তেজিত ছিলেন। বারবার বলেছেন হ্যান করব ত্যান করব, কিন্তু শেষে আর কিছুই করতে পারেননি। এখন মাথা গোছ করে বারান্দায় বসে থাকেন চুপচাপ। প্রিয়া অনেক চেষ্টা করেছে নিজে একটা ভালো চাকরি করার জন্য, কিন্তু মাত্র এইচএসসি সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি চাইলেই পাওয়া যায় না। যেসব পায় সেসবে প্রিয়ার পোষাবে না। যাতায়াত করতে করতে সব ফুরিয়ে যাবে। তবুও প্রিয়া হাল ছেড়ে বসেনি, চারদিকে খোঁজ লাগিয়ে দিয়েছে। ভালো মানের টিউশনি পেলে তার বন্ধুরা তাকে জানাবে। কোচিংয়ের ব্যবসা খোলার পর থেকে টিউশন টিচারদের 12টা বেজে গেছে। মাত্র 12 দিন কারো চাকরি চলে যাওয়ায় এতটা কষ্ট হয়নি যতটা প্রিয়াদের হচ্ছে। তার বাবা যেখানে চাকরি করতে বলা হয়েছে সেখানে নাকি তিনি অনেক অসৎ উপায় অবলম্বন করেছেন। কাজের বিনিময়ে হিউজ পরিমাণ ঘুষ নিয়েছেন। এতদিন সব লুকিয়ে চুরিয়ে রাখলেও শেষ পর্যন্ত বড় কর্তা সব জেনে গেছে এবং ফলস্বরূপ তাকে বের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অফিস থেকে তার নামে যে অ্যাকাউন্ট করা ছিল সেখানে প্রায় 13 লাখ টাকা তিনি জমা করেছিলেন। সেসব টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, এমনকি তার বাড়িটাকেও নিলামে উঠাবে এমনটাই শোনা যাচ্ছে কারো কারো মুখ থেকে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছুদিন আগেও তারা ভালো ছিল, খুব ভালো ছিল। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। জহির ইসলাম যদিও বারবার বলছেন তিনি কোনো ঘুষ টুস খাননি, সব টাকা তার জমানো টাকা, কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? এমনকি প্রিয়া নিজেও বিশ্বাস করে না তার বাবা কাউকে মারতে পর্যন্ত হায়ার করতে পারে। তার কাছে ঘুষ খাওয়া তো ডাল ভাত ব্যাপার। প্রিয়ার বুক ছিঁড়ে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন সে হারে হারে বুঝতে পারছে তারা কতটা পাপ করে এসেছে অতসীর সাথে। ইস, একবার যদি অতসীকে পেত। প্রিয়া দরকার পড়লে অতসীর পায়ে ধরে ক্ষমা চাইত। এই দুঃসময়গুলো তার একদমই সহ্য হচ্ছে না, একদম না। অনেকদিন পরের ঘটনা। রাত 1টার দিকে বেলি বেগম আর দিবা উদ্বিগ্ন নিয়ে পায়চারি করতে থাকে রুমে। দানিশ যদিও এতক্ষণে জেগেছিল, কিছুক্ষণ আগেই সে ঘুমিয়ে পড়েছে। তাদের উদ্বিগ্নের কারণ রফিক সাহেবের কোনো খোঁজ পাত্তা নেই। সন্ধ্যার পর তিনি অফিস থেকে বেরিয়েছেন, তারপর আর বাসায় আসেননি। এমনকি ফোনটাও বন্ধ। তিনি কোথায় কেউ জানে না। বেলি বেগম একটু পরপর ফোপাচ্ছেন, আসলে চোখ মুছছেন। তাদের জীবনে একটার পর একটা একই সর্বনাশ আসছে, তারা কেউই বুঝতে পারছে না। 3টার দিকে ফোন এলো একটা হাসপাতাল থেকে। রফিক সাহেব সিরিয়াস হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিবা বেলি বেগম ছুটে গেলেন। হাঁপানি রোগীর মতো মুখ খুলে বড় বড় শ্বাস নেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন রফিক সাহেব। চেনাই যাচ্ছে না তাকে। মুখটুক শুকিয়ে কী অবস্থা। চোখের তলায় একটুখানির ভেতরে গর্ত হয়ে গেছে। দিবা হামাও করে কেঁদে ফেলল। বেলি বেগম কাঁদলেন না, পাথরের মতো জমে ধপ করে বসে পড়ল। রফিক সাহেব ওদেরকে দেখে নিজেও কেঁদে উঠলেন। ফিসফিস করে বলার চেষ্টা করলেন, দুনিয়াতে অক্সিজেন কম পড়েছে নাকি? এত কষ্ট হচ্ছে মা, তাও দম নিতে পারছি না। দিবা পাগলের মতো কেঁদে কেঁদে বলল, বাবা চুপ থাকো, একদম চুপ করে থাকো, একটুও কথা বলো না। রফিক সাহেব শত কষ্টের মধ্যেও কীরকম জানি হাসার চেষ্টা করলেন। বললেন, আমার সময় ফুরিয়ে আসছে রে মা। এখন যদি তোদের সব না বলি তাহলে আর কখনো বলতে পারবো না। কি বলবে বাবা? তুই অরণ্যকে খুঁজে বের কর মা, ওকে দ্রুত চলে আসতে বল। ও আসলে তারপর আমি সবাইকে বলবো একসাথে। এখনই খুঁজে বের কর মা, এখনই। রফিক সাহেবের আবার হাঁপানির মতো উঠল। এত খারাপ অবস্থা হলো যে নার্সরা ছুটে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে গেলেন। রফিক সাহেব ঘুমিয়ে পড়ার পর দিবা করিডোরে এক কোণে এসে দাঁড়ায়।
রাত অনেক। এত রাতে কাউকে ফোন করা ঠিক না জেনেও সে ফোন করে আমিনকে। ঠিক বেঠিক ভাববার সময় এখন নেই। আমিন জেগেই ছিল। দিবার নাম্বারটা যদিও সেভ করা ছিল না, তবেও তার চিনতে একটুও ভুল হলো না। সে ফোন ধরেই বলল, এত রাতে তুমি? ওপাশ থেকে দিবার কান্নার শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। আমিন আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে দিবা? কাঁদছো কেন? দিবার কান্নার ধমক কমিয়ে কোনো রকমে বলল, তোমার কাছে অরণ্যের সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে? প্লিজ থাকলে দাও, প্লিজ। আব্বু আব্বু হার্ট অ্যাটাক। দিবা কান্নায় ভেঙে পড়ে পুরো কথা শেষ করার আগেই আমিন অস্বস্তি নিয়ে তড়িঘড়ি করে অরণ্যের ইমো নাম্বারটা দিয়ে দিল। যদিও অরণ্যের সাথে এরপর থেকে আর কখনো আমিন যোগাযোগ করেনি, তবুও সে নাম্বারটাকে সযত্নে রেখেছিল। অস্ট্রেলিয়ায় আকাশে এখন ধবধবে সাদা মেঘ তুলোর মতো নরম হালকা ভেসে বেড়াচ্ছে অবিচ্ছিন্নভাবে। অরণ্য একমনে আকাশের দিকে তাকিয়েছিল। একটা ছোট্ট রকেটের মতো কি যেন উড়ে যাচ্ছে। অতসী বলল, ওটা রকেট না, স্যাটেলাইট। অরণ্য পিছন ঘুরে দেখল কপালে ব্যস্ততার ভাঁজ ফেলে অতসী হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। অরণ্য বলল, কিভাবে বুঝলে আমি ওটাকে দেখছিলাম? ওটা তো খুব সোজা ব্যাপার, তোমার চোখের দৃষ্টি অনুসরণ করলেই তো বোঝা যায়। ও হুম, এই দেখো, সাইকেল আর সাদা। কোনো টি শার্ট নিব? অরণ্য প্রশ্ন বুঝতে না পেরে বলল, কোথায় কি নিবা? আরে প্যাকিং করছি, আমরা যাব না। কই যাব? বাংলাদেশ। অরণ্যের চোখ বড় বড় হয়ে যায়। সে অস্ফুট স্বরে বিড়বিড় করে, বাংলাদেশ? তারপর কপট রাগ নিয়ে বলে, মশকরা করছো? মশকরা করবো কেন? আজব। সত্যি আমরা বাংলাদেশ যাচ্ছি। কোনো কারণে যাব ওখানে? অরণ্যের গলা রাগী শোনায়। অত সে উত্তর দিতে গিয়ে মুচকে এসে বলে, এখন বলবো না, একটু পর নিজে বুঝবা। অরণ্য হতবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে রইল। অতসী তখন মহানন্দে গোছগাছ করতে ব্যস্ত। অতসীর কথা সত্যি সত্যি প্রমাণিত হলো। আধা ঘন্টার মাঝে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দিবার কল এলো। অরণ্য অনেক ইতস্তত করে ফোন তুলল। ফোন ধরতে 100টা ঝাড়ি বকার আগে সম্মুখীন হতে হবে, এটাই অরণ্য আশা করেছিল। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিবা কেঁদে কেটে সব ঘটনা খুলে বলল, আর যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার জন্য অনুরোধ করলো। কোনো সন্তান তার বাবা মায়ের উপর যতই রাগে পুষে রাখুক না কেন, বাবা মায়ের অসুখের কথা বা মৃত্যু শয্যার কথা শুনলে সে নির্ঘাত সব ভুলে ছুটে যাবে। অরণ্য ছুটে এলো অতসীর কাছে। অতসী আগে থেকে কিভাবে জানলো তাদের বাংলাদেশ যেতে হবে তা নিয়ে মাথা ঘামালো না, কোনো প্রশ্ন করলো না। শুধু ব্যস্ত গলাতে বলল, অনলাইনে আজকের মধ্যে ইমার্জেন্সি বাংলাদেশ ফ্লাইটের টিকিট কি পাবো অতসী?